ইনাইনি সংবাদে স্বাগত। আমি ফেরদিন, আর আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক পার্থ বন্দ্যোপাধ্যায়। এবং তার পরিচয় যদি অন্যভাবে দিই, সেটা হচ্ছে প্রাক্তন আরএসএস নেতা। তার সাথেই কথা বলবো। আরএসএস কেন ছাড়তে হলো? আরএসএস একটি ফ্যাসিস্ট সংগঠন, অর্থাৎ তারা হিটলার এবং মুসোলিনি এই সমস্ত যে ভয়ঙ্কর সমস্ত হিংস্র যেসব লোকেদের আমরা দেখেছি যে তারা পৃথিবীর গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, সারা পৃথিবীতে একটা হিংসা, যুদ্ধ, ঘৃণা এবং ত্রাসের রাজত্ব তারা জারি করেছিল, এবং যার ফলে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে তারা হত্যা করেছিল, তারা জেলে পুরে দিয়েছিল, সমস্ত রকম রাজনৈতিক বিরোধিতাকে তারা ধ্বংস করে দিয়েছিল, এবং একটা স্বৈরতান্ত্রিক একদম নিরঙ্কুশ ক্ষমতার একটা শাসন তারা জারি করেছিল। সেই আদর্শে আরএসএস গড়ে উঠেছে, এটা অনেকেই জানে না। এবং বিজেপি হচ্ছে আরএসএসের শাখা সংগঠন। বিজেপির নিজস্ব কোনো অস্তিত্ব নেই। আরএসএস যা বলবে বিজেপিকে তাই করতে হবে। এবং আরএসএস কোনো কালেই সংসদীয় গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, ভারতের যে শান্তি, হিন্দু মুসলমানের যে সম্প্রীতি সহাবস্থানের যে সমাজ, তাতে আরএসএস কখনো বিশ্বাস করেনি। তারা চিরকাল বলে এসেছে যে মুসলমান, খ্রিস্টান এবং সোশ্যালিস্ট সমাজবাদী তারা হচ্ছে ভারতের তিন শত্রু। এই জন্যে এইগুলো জানার পর থেকে আমার যে বাঙালি বোধ, বাঙালি চেতনা, সেই চেতনার সঙ্গে সম্পূর্ণভাবে এমনভাবে বিরোধিতা শুরু হলো মনের ভেতরে যে আমি আর তাদের সাথে কথা বললাম না। আসলে এই আরএসএস চাইছেটা কি? ভারতবর্ষ চাইছে যে ভারতবর্ষ যেন একটা অতি রক্ষণশীল প্রাচীনপন্থী একটা মানে কল্পিত রামরাজ্যে ফিরে যায়। কিন্তু সেই রামরাজ্যটা যে কি, তার যে রূপরেখাটা আজকের পৃথিবীতে কি হবে। ভগবান রামচন্দ্র যখন ছিলেন, ঐতিহাসিক চরিত্র হন বা কল্পিত চরিত্র হন, যখন ছিলেন তখনকার ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষ তো এক নয়। আজকের ভারতবর্ষ যদি আধুনিকতার রাস্তায় না যায়, আজকের ভারতবর্ষ যদি সমানাধিকারের রাস্তায় না যায়, আজকের ভারতবর্ষ যদি বিজ্ঞানের রাস্তায় না যায়, তাহলে সেই ভারতবর্ষ সারা পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠবে কী করে? আজকে এমনিতেই ভারতের অবস্থা সঙ্গীন, আজকে আরও পিছনে চলে যাচ্ছে। আজকে ভারতে নানান রকম নারী মুক্তি আন্দোলন, দলিতদের আন্দোলন, হিন্দু মুসলমানের সম্প্রীতির আন্দোলন দীর্ঘকাল ধরে চলার ফলে আমরা একটা প্রগতির রাস্তায় এসেছিলাম। আজকে এরা এসে 10 বছরের মধ্যেই ভারতকে 200 বছর পেছনে নিয়ে গেছে, যে বল্লাল সেনের যুগে নিয়ে গেছে। তাদের মধ্যে সমস্ত ভয়ঙ্কর সমস্ত নারী বিদ্বেষী কথাবার্তা বলছে, শুধু মুসলমান বিদ্বেষী নয়, নারী বিদ্বেষী কথাবার্তা বলছে। তাদের এত কাল ধরে তারা দলিতদের বিরুদ্ধে কুৎসা প্রচার করে এসছে, তাদের মানুষের অধিকার পর্যন্ত দেয়নি। আজকে তারা ভোটের প্রয়োজনে বলছে যে না, দলিতরাও হিন্দু এবং তাদেরও মানে সব কিছু সমান অধিকার আছে। অথচ দীর্ঘকাল ধরে তারা এই যেটাকে বলা হয় যে সংরক্ষণের যে ব্যাপারটা, সে রিজার্ভেশন, সেই নিয়ে তারা কত কাল ধরে লড়াই করেছে। এবং তারা বলেছে যে আমরা সংরক্ষণে বিশ্বাস করি না, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের কোনো আলাদা কোনো জায়গা, কোনো অধিকার থাকতে পারে না বলে তারা রাস্তায় প্রাণ বিসর্জন পর্যন্ত দিয়েছে, গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এসব তো বাস্তব ঘটনা, আমরা নিজের চোখে এগুলো দেখেছি। আজকে হঠাৎ তারা ভোটের প্রয়োজনে 180 ডিগ্রি ঘুরে গিয়ে তারা অন্যরকম কথা বলছে। পুরো জিনিসটা একটা মিথ্যা, শঠতা এবং মানুষকে ঠকানোর ওপরে প্রতিষ্ঠিত, কেবলমাত্র দেশের রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতা দখলের জন্য। লোকসভা নির্বাচনের আগে যে রাম মন্দির, এটাকে কিভাবে দেখছে? গিমিক, এটা একটা রাজনৈতিক গিমিক। দেখুন, আরএসএস পরিচালিত বিজেপি সরকার, মোদী সরকার, তারা সর্বক্ষেত্রে ব্যর্থ। অর্থনৈতিক ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। তারা মানুষের, সাধারণ মানুষের জীবনের কোনো উন্নতি তারা করতে পারেনি। তারা বড় বড় লোকেদের জন্য, বিশাল বিশাল বড় লোকেদের জন্য তারা অনেক ব্যবস্থা করেছে। তারা দেশের অর্থনৈতিক সিস্টেমটা আদানি আম্বানির হাতে তুলে দিয়েছে, বহুজাতিক কর্পোরেশনের হাতে তুলে দিয়েছে। এবং যার জন্য আজকে যে আমেরিকাতে গিয়ে মোদিকে যে রাজকীয় সংবর্ধনা দেওয়া হলো, এটার আর কোনো কারণ নেই। এটার কারণ হচ্ছে যে আমেরিকার অর্থনৈতিক, আমি তো ওখানে থাকি, আমেরিকার অর্থনৈতিক অবস্থা এত সঙ্গীন যে তাদের ভারতের এই যে একটা বিশাল যে মানে 140 কোটি মানুষের যে বাজার, সেইটা আমেরিকার খুব বেশি দরকার। কর্পোরেট আমেরিকার যাতে সন্তুষ্ট থাকে তার জন্য মোদি দরজা খুলে দিয়েছে, এবং মোদি যাতে সন্তুষ্ট থাকে তার জন্য আমেরিকা মোদিকে রাজকীয় সংবর্ধনা দিচ্ছে। আসল বাস্তব চেহারাটা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু, নারী পুরুষের সমানাধিকার, অর্থনৈতিক বৈষম্য, সমস্ত কি, চাকরি বাকরি,
হ্যাঁ, জিনিসপত্রের দাম সমস্ত কিছুতে আরএসএস বিজেপি সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। এখন ব্যর্থ হলে 24-এর ইলেকশনে তারা তো ব্যর্থতা নিয়ে তো নামতে চায় না, তারা দেখাতে চায় যে তারা একটা এমন কিছু করেছে যেটা মানুষের সামনে একটা স্বপ্নের জগৎ তুলে ধরবে। রাম মন্দির হচ্ছে একটা স্বপ্নের জগৎ। আমি তো হিন্দু, আমি আমি একদম নিজেকে সম্পূর্ণ হিন্দু বলে মনে করি, কিন্তু এই হিন্দুত্ববাদী যে হিংস্র হিন্দু ধর্ম তাতে আমার কোনো আস্থা নেই, এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঠিক এই ভোটের আগে রাম মন্দির ইস্যুটাকে নিয়ে আসা হচ্ছে। আমরা যদি দেখি যে হিন্দু রাষ্ট্র বলতে নেপালকে বলা হয়, কিন্তু নেপাল সরকার ঘোষণা করেছে যে এটা হিন্দু রাষ্ট্র নয়, সবাই থাকতে পারে। কিন্তু এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র যে করার যে পরিকল্পনা, এটা কতটা জরুরি বলে মনে করছেন আপনি? যেন হিন্দু একেবারেই জরুরি নয়। ভারতবর্ষ কোনো দিনই ওই রকমভাবে জঙ্গি হিন্দুত্ববাদে বিশ্বাস করেনি। ভারতবর্ষ হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংসের যত মত তত পথের ভারতবর্ষ। ভারতবর্ষ হচ্ছে সন্ত কবিরের ভারতবর্ষ। ভারতবর্ষ হচ্ছে মীরাবাইয়ের ভারতবর্ষ। ভারতবর্ষ হচ্ছে রাজা রামমোহন রায়, শ্রীচৈতন্যদেব, বিদ্যাসাগরের ভারতবর্ষ। এরা যে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র যেটা কল্পনা করছে সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে যেটা বললাম স্বৈরতান্ত্রিক ফ্যাসিজম, যেখানে এক শ্রেণীর উচ্চবর্ণের হিন্দুরা সব কিছু আগেকার সেই রাজা রাজরাদের আমলের মতন তারা শাসন করবে, আর বাকিরা সবাই সেখানে প্রজা, এবং তারা একেবারে মানে মাটির তলায় মানে তারা থাকবে। এবং বিশেষ করে মুসলমান এবং অন্যান্য যে সমস্ত যাদেরকে ওরা ভারতীয় বলে মনেই করে না, তাদেরকে ওরা নানানভাবে অত্যাচার করবে, এবং তাদের অবস্থা এখন এমনিতেই খুব খারাপ, তাদের অবস্থা তখন আরও বেশি সাংঘাতিক খারাপ হবে। কিন্তু সবচাইতে যেটা ওদের মিথ্যা সেটা হচ্ছে হিন্দুদেরও কোনো উপকার ওরা করেনি। আজকে ভারতের যে হিন্দু তীর্থস্থানগুলো, যোশীমঠ, হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলো ধসে তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ভারতের আছে হিন্দুদের সবচাইতে পবিত্র নদী হচ্ছে গঙ্গা। গঙ্গা হচ্ছে এখন পৃথিবীর সবচাইতে দূষিততম নদী। হ্যাঁ, হিন্দুরা কোভিডের সময় লক্ষ লক্ষ হিন্দু মানে চিকিৎসার অভাবে মারা গেছে, ঠিক আছে, তাদের দেহ পুঁতে দেওয়া হয়েছে, নদীর চরে পুঁতে দিয়ে চলে গেছে, দিল্লির পার্কিং লটে গণচিতা জ্বলেছে। হ্যাঁ, হিন্দুদের চাকরি নেই বাকরি নেই, হিন্দুদের যে সমস্ত যে অর্থনৈতিক যে তাদের যে রক্ষা কবচগুলো ছিল সেগুলোকে একটা একটা করে ভেঙে দিয়ে অর্থনীতিটাকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে, বিমাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, রেলওয়েকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ব্যাংকের সুদ কমিয়ে দেওয়া হচ্ছে, পেনশন কমিয়ে দেওয়া হচ্ছে। তাতে তো কেবল মুসলমানদের ক্ষতি হচ্ছে না, তাতে হিন্দুদেরও ক্ষতি হচ্ছে। কিন্তু তাদের সেই সমস্ত জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে তারা ঠিক এই সময় রাম মন্দিরটাকে নিয়ে আসছে।